দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4:04 দেখা। শুরুতে যে খবরে নজর রাখবো, শিয়ালদহ কোর্টে সিবিআই চার্জশিট পেশ। আরজিকর কাণ্ডে সিবিআই চার্জশিট পেশ। 58 দিনের মাথায় চার্জশিট পেশ। 213 পাতার চার্জশিট সিবিআই। এবং উল্লেখযোগ্য যে বিষয়, যেখানে যে চার্জশিটে উল্লেখ রয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, যাকে প্রথম গ্রেফতার করে কলকাতা পুলিশ। চিকিৎসক ধর্ষণ খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, শিয়ালদহ আদালতে সিবিআই চার্জশিট পেশ করা হয়েছে। আরজি করে চিকিৎসক পড়ুয়ার খুনে ইতিমধ্যেই সিবিআই চার্জশিট পেশ, এবং যেখানে গুরুত্বপূর্ণভাবে যে বিষয় উল্লেখ করা হয়েছে, সঞ্জয় রায় মূল অভিযুক্ত। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি শিয়ালদহ আদালত চত্বর থেকে। দেবাশিস, আমরা দেখেছিলাম প্রথম কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রায়, ইতিমধ্যে যার নাম মূল অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করা আছে, তাকে প্রথম কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। সে জায়গা থেকে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে এই চার্জশিটে? দেখো ভাস্বতী, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সিবিআই আইনজীবী এবং এই তদন্ত তারা চার্জশিটের কপি তারা নিয়ে গেলেন, এবং সেখানে গিয়ে বিচারপতি, সেখানে এসিজেএম অরিজিৎ মণ্ডল তার ঘরে চার্জশিট দিলেন। অর্থাৎ বলা যেতেই পারে যে এই আরজিকর কাণ্ডে সেক্ষেত্রে 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট পেশ করেছে, এবং সেক্ষেত্রে চার্জশিটের সঙ্গে বেশ কিছু পৃষ্ঠা আছে, যেখানটা এফএসএল এর রিপোর্ট সহ তদন্তের প্রতিবেদন দেওয়া আছে। সেখানে কারা সাক্ষী আছে, সেই সাক্ষীদের যেমন সেখানে নাম রয়েছে, পাশাপাশি যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই মামলায় তদন্তের স্বার্থে, তাদেরও সমস্ত নথি কিন্তু সেখানে আদালতের কাছে দেওয়া হয়েছে। এখন বিষয় হলো যে মহামান্য আদালত সেটি দেখবেন, এবং দেখে তারপরে সেটাকে তারা সেই চার্জ ফ্রেম করবে, এবং বাকি যারা চার্জশিট, যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে চার্জশিট দেবে। এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে এই মামলায় কিন্তু সঞ্জয় নাম এখানে আছে বলে শোনা যাচ্ছে, এবং সিবিআই সূত্রে খবর যে সেক্ষেত্রে এই একদিকে যেমন ধর্ষণ ও খুনের ঘটনা সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল ঘটনার পরের দিনই, অর্থাৎ যেদিনকে ঘটনা ঘটে তারপরেই কিন্তু এই গ্রেপ্তার করে। আর বলা যেতেই পারে, যদি এখনো পর্যন্ত সূত্র ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু কলকাতা পুলিশের যে তদন্ত ছিল সেই তদন্ত কিন্তু সঠিক পথেই যাচ্ছিল। যদিও পরবর্তীকালে সেই আদালতের মামলা হয়, মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট নির্দেশ অনুযায়ী কিন্তু সিবিআই তদন্ত শুরু করে। কিন্তু এখনো পর্যন্ত যে আটক, যে ঘটনার সঙ্গে আটক, যে সেক্ষেত্রে কিন্তু সঞ্জয় রায় একটি মাত্র ব্যক্তি, এবং পরবর্তীকালে এই মামলার সঙ্গে যুক্ত হয় আরো যে সঙ্গে দুর্নীতির মামলা, সেই দুর্নীতিতে গ্রেপ্তার হয় লোপাটে গ্রেপ্তার হয়। সেক্ষেত্রে একদিকে যেমন আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করে সিবিআই, এবং আরেক করে সেটাও সিবিআই তদন্ত করছে। এবং এখনো পর্যন্ত যে তদন্ত, এখনো পর্যন্ত যতদূর আমরা জানতে পারছি সিবিআই সূত্রে খবর, যে বেশ কিছু নথি তারা কিন্তু দিয়েছে এখানে আদালতের কাছে রাখা হয়েছে, এবং যেন এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 18 তারিখে, অর্থাৎ শিয়ালদা কোর্টে তাদের পেশ করা হবে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ, এবং তাদেরকে চার্জশিটের কপি দেওয়া হবে। যদিও এটা জানিয়ে রাখি, যেটা সাপ্লিমেন্টারি চার্জশিট তাদেরকে প্রাথমিকভাবে দেওয়া হয়েছে, এরপরেও কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, অর্থাৎ প্রথম পর্যায়ের চার্জশিট বলা যেতে পারে। কেন এই মামলা কিন্তু যথেষ্ট কিন্তু মুখ কেটেছে, একদম মুখ খুলছে না, কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে 58 দিনের মাথায় কিন্তু এই প্রথম চার্জশিট পেশ করলো কিন্তু রাজ্য, কেন সারা দেশ কিন্তু উত্তাল হয়েছে, যার ফলে এই মামলাটা অত্যন্ত স্পষ্টকাতর, এবং সেই ব্যাপারে কিন্তু খুব গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। কেন এখন পর্যন্ত আমরা দেখলাম যে চার্জশিট নিয়ে যাওয়া হলো, ঠিক এক্সাক্টলি কত পৃষ্ঠার চার্জশিট, কতজনের নাম আছে, কারা কারা এখন খোলসা করে না বললো সূত্র মারফত। একদমই দেবাশিস, অর্থাৎ এই ঘটনায়, আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় সঞ্জয় রায়কে প্রথম গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, এবং তারপর প্রায় 58 দিন পেরিয়ে গিয়েছে, সিবিআই তদন্তভার নিয়েছে। এখনো পর্যন্ত
সঞ্জয় রায়ের পর আমরা দেখেছি যে যাকে গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত সে বিষয়ে যে চার্জশিট আজ আদালতে পেশ করা হয়েছে, শিয়ালদহ আদালতে তিনি মূল অভিযুক্ত। 213 পাতার চার্জশিটে এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করা আছে। ধন্যবাদ জানাবো, দেবাশিস ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি শিয়ালদহ কোর্ট থেকে। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে মামলা, হাইকোর্টের নির্দেশে কল্যাণীর জেএনএমে ময়নাতদন্তের সময় উপস্থিত বারুইপুরের এসসিজেএম কাটাপুকুর থেকে আজ সকালেই নিয়ে যাওয়া হয় কল্যাণীতে এবং সেখানেই ময়নাতদন্তের যে যাবতীয় প্রক্রিয়া সেখানেই শুরু হয়। বেলা 12টায় নিয়ে আসা হয় সে দেহ। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে যে মামলা, কলকাতা হাইকোর্টের নির্দেশে কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়না তদন্তের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজ সকালেই শুরু হয় এবং আমরা দেখেছিলাম সেই সময় বিজেপি বিধায়ক তিনি যখন যান কল্যাণীর জেএনএম হাসপাতালে তাকে ঘিরেও কিন্তু বেশ কয়েকজন বিক্ষোভ দেখাতে থাকে এবং জয়নগরের যে ঘটনা সেই ঘটনায় গত কয়েকদিনের যে পরিস্থিতি আমরা দেখেছি, থমথমে ছিল গোটা এলাকা। যদিও আজ থেকে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করা হচ্ছে এবং সকাল থেকেও কিন্তু বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে। তবে আদালতের নির্দেশে আজ সকালে কাটাপুকুর মঠ থেকে ছাত্রের দেহ নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএমে এবং সেখানে ময়নাতদন্তের যে যাবতীয় প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই যাবতীয় প্রক্রিয়া কিন্তু শুরু হয় এবং 12টার মধ্যেই কিন্তু পুলিশকে হাসপাতালে দেহ নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী কিন্তু কল্যাণীতে দেহ পৌঁছয় 12টা থেকে কিন্তু ময়নাতদন্তের যে যাবতীয় প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়। সুবল মজুমদার রয়েছেন ফুল লাইনে। সুবল, ময়না তদন্তের যাবতীয় যে প্রক্রিয়া তা শুরু হয় আজ প্রায় 12টা থেকে, এখনো পর্যন্ত শেষ কি আপডেট পাচ্ছ? ধরে থাকুন। সুবলের সঙ্গে কথা বলবো, তবে আপনাদের জানিয়ে রাখবো কল্যাণী এমসে ময়না তদন্ত সম্পন্ন হলে দেহ আবার নিয়ে আসা হবে জয়নগর এবং সেখানেই কিন্তু শেষকৃত্য সম্পন্ন হবে ওই ছাত্রীর। তবে কোন রকম যাতে উত্তেজনা পরিস্থিতি না তৈরি হয় সেজন্য আগে থেকেই কিন্তু পুলিশের নিরাপত্তা যেরকম রয়েছে এবং সকাল থেকেই কার্যত পুলিশে জয়লাভ গোটা জয়নগর এলাকা। সুবল রয়েছেন, আরো একবার কথা বলবো সুবলের সঙ্গে। সুবল, শেষ মুহূর্তের কি আপডেট পাচ্ছ? সুবল, স্থান পরিবর্তন করে কথা বলা যদি সম্ভব হয়। হ্যাঁ, যেমনটা জানাচ্ছিলে তুমি। সঙ্গে থাকো সুবল। কল্যাণী এমসে ময়না তদন্ত সম্পন্ন হলে ওই ছাত্রীর দেহ নিয়ে আসা হবে জয়নগরে এবং সেখানেই কিন্তু তার শেষকৃত্য সম্পন্ন হবে। তবে সেই সময় যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় সেই কারণে আগে থেকেই পুলিশে জয়লাভ করে রাখা হয়েছে গোটা এলাকা। এবং এর আগেও আমরা দেখেছিলাম পরিবারের তরফে মূলত মৃত ছাত্রীর বাবা তিনি যেমনটা দাবি জানিয়েছিলেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেন ময়না তদন্ত হয়, সেই দাবিতে কিন্তু উচ্চ আদালতেরও দ্বারস্থ হয়েছিল পুলিশ। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে। রিয়া, কল্যাণী জেএনএমে ইতিমধ্যেই আমরা দেখেছি যে আজ প্রায় 12:15 নাগাদ ওই ছাত্রীর দেহ নিয়ে আসা এবং ময়না তদন্তের যে যাবতীয় প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হয়। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ শেষ মুহূর্তে? একদমই দেখো, আজকে সকাল 8:05 নাগাদ কাটাপুকুর মর্গ থেকে বার করা হয় এই নাবালিকার দেহ এবং তারপরেই গ্রিন করিডোর করা হয়। গ্রিন করিডোর করে রীতিমতো একদম নিরাপত্তার চরম রেখে অর্থাৎ পুরো ঘেরাটোপে ঘিরে তাকে আনা হয় এই জেএনএম হসপিটালে, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই জেএনএম হসপিটালের যে পুলিশ মর্গ রয়েছে সেখানেই তাকে আনা হয় এবং সেখানে তাকে আনার পর যেটা দেখা যায় যে এমস এর যারা এক্সপার্টরা রয়েছে, যারা ফরেন্সিক এক্সপার্টরা রয়েছে, যারা অটোপসি সার্জনরা রয়েছে, তারা
প্রত্যেকেই এসে উপস্থিত হন এবং তাদের যে সেটআপ সেই সেটআপ নিয়েই কিন্তু এইখানে অর্থাৎ জেএনএম এর যে পুলিশ মর্গ রয়েছে সেখানেই পিএম সম্পন্ন হয়। প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে সেই পিএম কে সম্পন্ন করা হয়। বারুইপুরের এসিজেএম তিনি ছিলেন এবং পুরো পিএম এর ভিডিওগ্রাফি করা হয় এবং একই সঙ্গে তার যে ফ্যামিলির নাবালিকার যারা ফ্যামিলি রয়েছে তারা ছিলেন এবং সবাই মিলে যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তুমি যে চিত্র ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে জেএনএম এর সামনে আমি রয়েছি এবং চরম এখানে তারা কিন্তু রেডি হচ্ছে ইতিমধ্যেই, কারণ নাবালিকার দেহ আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে। তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে সম্পন্ন হয়েছে পিএম, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে সেই পিএম সম্পন্ন করতে। ইতিমধ্যেই আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু সেই দেহ নিয়ে তারা বেরিয়ে যাবেন এবং কুলতলির উদ্দেশ্যে তারা যাবেন। যেটা দেখা গেল যে 8:05 নাগাদ যখন বডি নিয়ে তারা বেরোয়, পুরোটাই প্রায় 70 কিলোমিটার যে রাস্তা পুরোটাই গ্রিন করিডোর করা হয় এবং গ্রিন করিডোর করে আনার পর সেখানে প্রচুর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের প্রচুর যে ফোর্স, সেই ফোর্স মোতায়েন রেখে একদম নিরাপত্তার চাদরে মুড়ে সেই বডিকে আনা হয় জেএনএম হসপিটালে এবং আনার পর যখন বডি ভিতরে ঢুকে যায়, এখানকার যে স্থানীয় যে এমএলএ রয়েছেন, বিজেপি এমএলএ রয়েছেন, তিনি আসেন, তিনি এসে কিন্তু রীতিমতো ভিতরে ঢোকার জন্য তিনি জোর করেন, কিন্তু পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়, ভিতরে কাউকে অ্যালাউ করে। একদমই রিয়া, সঙ্গে থাকো। আমাদের যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছিলাম, এর আগেই আমরা দেখেছিলাম যে জয়নগরে যে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে মামলা, রিয়া যেমনটা তুমি জানাচ্ছিলে। একদমই স্বর্ণালী, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বডি নিয়ে বেরিয়ে যাবে এখান থেকে এবং সেটা কুলতলির উদ্দেশ্যে যাবে, ঠিক একইভাবে যেভাবে নিয়ে আসা হয়েছিল বডি, যেহেতু হাই প্রোফাইল কেস এবং যাতে কোনো উত্তেজনামূলক কোনো ঘটনা না ঘটে বা কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে যাতে দ্রুত এড়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে। র্যাব থেকে আরম্ভ করে কমব্যাট ফোর্স থেকে আরম্ভ করে ব্ল্যাক ক্যাট সমস্ত কিছু রাখা হয়েছে এবং প্রচুর গাড়ি একদম কোয়ার্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে, গ্রিন করিডোর করা হবে এবার কুলতলিতে যাওয়ার সময়ও বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বডি নিয়ে বেরিয়ে যাওয়া হবে বলে এমনটাও জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি কল্যাণীর জেএনএম হাসপাতাল চত্বর থেকে। চারদিক এখন এ পর্যন্তই, ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। Time has taught me. What I did yesterday is history. What I do today is my legacy. And I'll never stop. Legacy, it's just begun. ঝটপট দাও দেখি। মগের মূল্য নাকি? আগে আমার আগে চাই। ঝগড়া কেন করো? আমার চাই। এখন থেকে মন ভরে শুধু খাই আর খাই। রাজা খাই চানাচুর, খেয়ে খুশি, খাইয়েও খুশি। রাজা খাই চানাচুর, টকঝাল মিষ্টি, খেয়ে ফুল মস্তি, খেয়ে যান, খাইয়ে যান। নিজের ঘরের মতো লাগে। ডিউলাক্স ভেলভেট টাচ ট্রু কালার টেকনোলজি সহ নিজের ঘরের মতো লাগে। যে খবরে নজর রাখবো, মঙ্গলবার অর্থাৎ আগামীকাল প্রতীকী অনশন কর্মসূচিতে নামছেন জুনিয়র চিকিৎসকরা। আপনাদের জানিয়ে রাখবো, এর আগেই আমরা দেখেছিলাম যে তারা যে অনশনের পথে হেঁটেছিলেন এবং গতকালই আমরা দেখেছিলাম অনশন মঞ্চে তিনি অনিকেত মাহাতো আরজি করের যারা চিকিৎসক তিনিও কিন্তু এসেছিলেন এবং এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরবো, মঙ্গলবার বিকেল 4:30 মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারা সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলেছেন শোনাবো। এই যে আন্দোলন চলছে এবং যে 10 দফা দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছেন, এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনিভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে। আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া, টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের
হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে। এখনও বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেননি, তবু কোনো রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি। বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে, আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে, তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে। আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি 12 ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা একটি প্রতীকী অনশন কর্মসূচি ডাকছি। আগামীকাল কলেজ ক্লাব থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30টার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের ডাকা এক মহামিছিলে যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানববন্ধন করেছেন, রাত দখল করেছেন, সে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য। অনশনের আজ 42 ঘন্টা পেরিয়ে গেছে। আমাদের অনশনকারী যোদ্ধারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তাদের মানসিক জোর তাদেরকে অঙ্গীকারবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ রেখেছে। তারা এভাবেই লড়াই করে চলেছেন। তাদের রক্তে শর্করার পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমরা ওনাদের ক্লোজ মনিটরিংয়ে রেখেছি। তাদের এই যে মানসিক জোরের এই লড়াই, সেই লড়াই কিন্তু জারি আছে। ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে প্রতীকী অনশন কর্মসূচিতে নামছেন জুনিয়র চিকিৎসকরা, পাশাপাশি মহা মিছিলের ডাকও দিয়েছেন তারা। কি কি কর্মসূচি থাকছে তাদের? দেখো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 23 ঘন্টা অনশন, তাদের প্রতিনিধিদের এই মুহূর্তে 43 ঘন্টা অনশন চলছে। সেই 43 ঘন্টা অনশনের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব যে ন্যায় বিচারের দাবি তো রয়েছেই, তার পাশাপাশি 10 দফা দাবিতে যে অনশন এই মুহূর্তে ধর্মতলায় অনশন মঞ্চে চলছে, তার পাশাপাশি আগামীকাল দুটি কর্মসূচির কথা ঘোষণা করেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। আন্দোলনরত, অনশনরত যে সমস্ত চিকিৎসকেরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকেরা, তারা কি বলছেন? আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টার প্রতীকী অনশন। শুধুমাত্র যে এই অনশন স্থল ধর্মতলায় হবে এমনটা নয়, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, হাসপাতালে সেখানে প্রতীকী অনশন হবে। সেখানে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও অনশনে থাকবেন। মূলত এই কর্মসূচিটার পেছনে উদ্দেশ্য, দেখুন, আমাদের যে 7 জন অনশনকারী, আপনারা জানেন যে ধর্মতলাতে অনশনে বসেছেন, তারা আমরণ অনশনে বসেছেন যতক্ষণ না পর্যন্ত আমাদের 10 দফা দাবি আদায় হচ্ছে। আমাদের ন্যায় বিচারের দাবি তো আছেই, কলেজের সেফটি সিকিউরিটির দাবি যেমন আছে, কলেজগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি যেমন আছে, কলেজগুলোতে রোগী পরিষেবা, সর্বোপরি রোগী নিরাপত্তা বৃদ্ধি, এই সমস্ত দাবি আছে। এইগুলো যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে একটা সদর্থক পাচ্ছি, এই 7 জন অনশনকারী আমরণ অনশনের প্রতিজ্ঞা করেছেন। আমরা বাকি যে সমস্ত মেডিকেল স্টুডেন্টরা আছেন, ডাক্তাররা আছেন, সিনিয়র ডাক্তাররা আছেন, তাদের প্রত্যেককে WBJDF এর তরফ থেকে আহ্বান করা হচ্ছে যে এদের প্রতি সলিডারিটি রেখে, এদের প্রতি সহমর্মিতা দেখিয়ে তারা কালকে প্রতীকী অনশনে বসুন। কালকে সকাল 9টা থেকে রাত 9টা অবধি এই প্রতীকী অনশন পালন করুন, যাতে এই সমস্ত আমাদের যে 7 জন সহকর্মী সিনিয়ররা আমাদের এখানে অনশন করছেন, তারা যেমন মনোবল পাবে, তেমনি সরকার বা প্রশাসনের উপর আমাদের প্রেসার ক্রিয়েট করতেও সুবিধা হবে এবং সরকার সদর্থক ভূমিকা অবিলম্বে গ্রহণ করবে এই সর্বোপরি প্রেসারে আমরা মনে করি। 43 ঘন্টা অনশন চলছে, কিন্তু এখনো সরকার বা প্রশাসনের তরফে কিন্তু আলোচনার কোনো রকমভাবেই কোনো সেরকম কথাবার্তা কিন্তু এখনো হয়নি। আগামীকাল একটা মিছিলের ডাক দেওয়া হয়েছে কলেজ স্কোয়ার থেকে এই অনশন মঞ্চ পর্যন্ত। সেখানে কারা কারা থাকবে? দেখুন, সেখানে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে কিছু এবং সাধারণ মানুষও থাকবেন, তেমন জুনিয়র ডাক্তার ফ্রন্ট সেই মিছিলের সংগতি জানিয়েছে। জুনিয়র ডাক্তাররা, আপনারা জানেন, জুনিয়র ডাক্তাররা সবাই তাদের ডিউটিতে ফিরে গেছে, তারা হসপিটালে তাদের ডিউটি করছে। ফলে এই সমস্ত ডিউটি করে তারা যারা আসতে পারবে তারা আসবেন এবং আমরা সমস্ত মানুষের, নাগরিক সমাজ সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি তারা মিছিলে আসুন, আমাদের সাথে আমাদের আন্দোলনের সাথে যুক্ত হন। আপনারা যেভাবে এতদিন সাথে থেকেছেন প্রত্যেককে কুর্নিশ। আমরা চাই আপনাদের এই সম্মিলিত প্রয়াস এবং আমাদের এই সম্মিলিত আন্দোলন
আন্দোলনই গভর্নমেন্টকে আবার মাথা নত করবে, বাকি দাবিগুলো আমাদের যাতে মেটাতে গভর্নমেন্ট মিটিয়ে দেয়। দফা দাবিতে যেরকম এই অনশন চলছে, তার পাশাপাশি আগামীকাল 4:30 সময় কলেজ স্কোয়ার থেকে এই অনশন মঞ্চ পর্যন্ত সেখানে কিন্তু মিছিলের ডাক দেওয়া হয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধি সহ সাধারণ মানুষ তারা যাতে এই মিছিলে যোগদান করেন সেই আহ্বান রয়েছে। পাশাপাশি যারা অনশন করছেন 7 জন অনশনকারী, তাদের যে শারীরিক যে সমস্ত প্যারামিটার রয়েছে, যেরকম ব্লাড প্রেশার, পালস রেট, এমনকি সিবিজি, এগুলো কিন্তু প্রতি ঘন্টায় সেই পরিমাপ কিন্তু চার্টে সাধারণ মানুষকে দেখার জন্য সেটা কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। অর্থাৎ একদিকে যেরকম অনশন চলছে, তার পাশাপাশি কিন্তু আগামীকালের যে কর্মসূচি, সেই কর্মসূচিও ঘোষণা করেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অনশনকারী এবং আন্দোলনকারী যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন। তারা চাইছেন তাদের এই আন্দোলন, বিচারের দাবিতে যে আন্দোলন, সেই 10 দফা দাবি পূরণ না হলে পরে তাদের সেই অনশন কিন্তু অব্যাহত থাকবে। একদমই ধন্যবাদ জানাবো। সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি ধর্মতলা থেকে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরে নজর রাখবো, আমরা দেখেছি যে একদিকে যখন জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে 3 দিন পরেও কিন্তু থমথমে কুলতলির কৃপাখালী এলাকা, সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে আজ যখন ময়না তদন্ত চলছে একদিকে কল্যাণীর জেএনএম হাসপাতালে, অন্যদিকে আপনাদের সামনে তুলে ধরবো কুলতলির যে ছবি, সেখানে কিন্তু সকাল থেকে থমথমে থাকলেও এই মুহূর্তে এলাকায় বিক্ষোভ চলছে। সেখানকার সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কার্যত মহিলারা তারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। 3 দিন পরেও থমথমে রয়েছে কুলতলির পরিস্থিতি। কোয়েল মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কোয়েল, এই মুহূর্তে কি পরিস্থিতি? সকাল থেকে আমরা ছবিটা দেখেছি যে সেখানে থমথমে পরিস্থিতি, পুলিশের ছয়লাভ গোটা এলাকা। এই মুহূর্তে বিক্ষোভ করছেন সেখানকার সাধারণ মানুষজন, মহিলারা বিক্ষোভে নেমেছেন। কি ছবি ধরা পড়ছে? একদমই দেখো ভাস্বতী, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, এই যে কুলতলির কৃপাখালী এলাকায় নিখোঁজ থাকা নাবালিকা স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হয় কৃপাখালী এলাকার একটি ফাঁকা মাঠের পাশ থেকে। তারপর কিন্তু সেই ঘটনাকে ঘিরে নানান বিক্ষোভ, নানান উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। আজ সকাল থেকে কিন্তু একেবারে এলাকা থমথমে ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে সেই ছবিটা একেবারেই কিন্তু বদলে গিয়েছে। একদিকে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে কল্যাণী জেএনএম হাসপাতালে নাবালিকা ছাত্রীর দেহের ময়না তদন্ত হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, এবং তারপর অল্প কয়েক ঘন্টার মধ্যে যেমনটা খবর যে সেই নাবালিকা ছাত্রীর একেবারে নিষ্প্রাণ দেহ কিন্তু এই কৃপাখালী এলাকায় তার বাড়িতে, তার গ্রামে এসে পৌঁছবে। ঠিক সেই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, কৃপাখালী এলাকার যে গোরানকাঠি মোড় রয়েছে, সেই গোরানকাঠি মোড়ে একেবারে কিন্তু নাগরিক সমাজ এবং মহিষমারি, কৃপাখালী, গোরানকাঠি থেকে শুরু করে কুলতলি এলাকার বিভিন্ন গ্রামের একেবারে কিন্তু হাজার হাজার মানুষজন, বলাই ভালো আবাল বৃদ্ধ বনিতা, কারণ নারী পুরুষ ছাত্র ছাত্রী প্রত্যেকেই কিন্তু তারা আন্দোলনে নেমেছে। পথ অবরোধ করে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যেমনটা দাবি যে একদিকে যেমন আজ তারা শেষবারের জন্য চোখের দেখা দেখবে তাদের গ্রামের সেই ছোট্ট নাবালিকাকে এবং তাকে সেই নিষ্প্রাণ অবস্থাতে দেখবে, অন্যদিকে কিন্তু এই নাবালিকার যে মৃত্যুর ঘটনা, যেখানে ধর্ষণ এবং খুনের অভিযোগ সামনে এসেছে, সেই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবির পাশাপাশি একেবারে কিন্তু কুলতলির ঘটনার সুবিচারের দাবি জানিয়ে যে দক্ষিণ বারাসাত মহিষমারি রোড রয়েছে, অর্থাৎ সড়ক রাস্তা রয়েছে, সেই সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে হাজার হাজার মানুষজন, মহিলা থেকে শুরু করে একেবারেই কিন্তু ছাত্র ছাত্রী পুরুষ প্রত্যেকে। তাই স্বাভাবিকভাবে বলাই যায় যে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই কিন্তু এই যে মহিষমারির কাছাকাছি যে কৃপাখালী এলাকার নাবালিকার যে মৃত্যুর ঘটনা, তার যে দেহ উদ্ধারের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকে তারা আন্দোলনে নেমেছে। পথ অবরোধ করে লাগাতার সেই 2:30টা থেকে বিক্ষোভ চলছে। এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে, কারণ কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকটা মাথায় রেখে কিন্তু একেবারে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে ক্রাইম সিনও যেমন পুলিশ দিয়ে ঘেরা রয়েছে, পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দক্ষিণ বারাসাত মহিষমারি যাওয়ার যে রাস্তা, সড়ক রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরোধ রয়েছে। আন্দোলনকারীরা রয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো। কোয়েল মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।
আর এবার যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় কেন্দ্রের রেফারেল সিস্টেম, জুনিয়র চিকিৎসকদের দাবি মানল রাজ্য। আপনাদের জানিয়ে রাখবো, জুনিয়র চিকিৎসকরা বেশ কয়েক দফা দাবিতে গত 1 মাসেরও বেশি সময় ধরে তারা যে কর্মসূচি করেছেন এবং আমরা দেখেছি যে শুক্রবার থেকে কিন্তু তারা আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন এবং আন্দোলনের ঝাঁজ তারা আরো বাড়াচ্ছেন, কারণ পুজোর মুখে একেবারে পঞ্চমীতে আগামীকাল মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তার মাঝে কেন্দ্রের রেফারেল সিস্টেম অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যে দাবি ছিল সেই দাবি এবার মেনে নিল রাজ্য। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, এ বিষয়ে কি জানা যাচ্ছে? সিস্টেম সেটা চালু করা হচ্ছে এবং অক্টোবর মাসের 3য় সপ্তাহ থেকেই এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করা হবে বলে জানা যাচ্ছে। পাইলট প্রজেক্ট হিসাবে এটা দক্ষিণ 24 পরগনায় সব হাসপাতালে এটা প্রথমে চালু করা হচ্ছে। এই সেন্ট্রাল রেফারেল সিস্টেমের মাধ্যমে জানা যাবে যে হাসপাতাল থেকে রুগীদেরকে রেফার করা হয় কলকাতার দিকে, সেটাকে কেন রেফার করা হচ্ছে, কি কারণে রেফার করা হচ্ছে, কোন হাসপাতালে কতগুলো বেড রয়েছে না রয়েছে, যাতে এখানকার কলকাতার হাসপাতালগুলোর বা যে হাসপাতালে রেফার করা হচ্ছে তার উপর যেন অত্যাধিক প্রেশার বা চাপ না পড়ে, সেটার জন্য এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে কিন্তু এর আগে জুনিয়র চিকিৎসকরাও দাবি করেছিল এবং তারা যে আন্দোলন করছেন সেখানে তাদের এই একটা দাবি আছে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে। অর্থাৎ এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম যদি অক্টোবর মাসের 3rd উইক থেকে যেটা চালু করা হচ্ছে দক্ষিণ 24 পরগনা সব হাসপাতালে, সেটা যদি ওখানে সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ হিসাবে কিন্তু নভেম্বর মাস থেকে সারা রাজ্য জুড়ে এই প্রকল্প চালু করা হবে বলে জানা যাচ্ছে। শাশ্বতী, একদমই। সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের যে দাবি ছিল সেই দাবি কার্যত মেনে নিল রাজ্য। দেখো, এই সিস্টেমটা কিন্তু চালু করা হবে এবং তাদের যে এটা যখন তারা প্রথম যে 5 দফা দাবি করেছিল সেই সময় এই সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা তারা উল্লেখ করেছিল এবং তখন রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে তারা এই যে দাবিগুলো তারা করছেন সেগুলোকে একটা একটা করে তাদের সবগুলোই করা হবে, কিন্তু আজকে বললে কালকে সেই দাবিগুলো পূরণ করা যায় না এবং এগুলোর জন্য সেন্ট্রাল রেফারেল সিস্টেমের জন্য যে টেকনোলজি লাগে, সবকিছু লাগে, সেই ব্যবস্থাগুলো চালু করে সেগুলোকে কিন্তু সেই হিসাবেই কিন্তু পদক্ষেপ একের পর এক পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে এবং রুগীদের ক্ষেত্রে, যে তারা যদি আসে কলকাতায় যদি তাদের রেফার করা হয় সেক্ষেত্রে কোন হাসপাতালে কতগুলো বেড রয়েছে, কোন হাসপাতালের কি অবস্থা রয়েছে, কেনই বা তাকে রেফার করা হচ্ছে, সেই বিষয়গুলো সেখানে কিন্তু উল্লেখ থাকবে। সুতরাং এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম সেই জন্য প্রাথমিকভাবে চালু করা হচ্ছে। ধন্যবাদ জানাবো দীপ্তিমান। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। পাশাপাশি যে খবরে নজর রাখবো, বীরভূমের খয়রাশোলে গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণে 7 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। আপনাদের জানিয়ে রাখবো, কয়লা খনিতে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের জেরে কিন্তু 7 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছেন তারা চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা জানা যাচ্ছে 7 জনের মৃত্যু হয়েছে। যদিও এই বিষয়ে কিন্তু রাজ্যের তরফেও একটা বিবৃতি দেওয়া হয়েছে, নবান্নের তরফেও কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বীরভূমের খয়রাশোলে গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণ, আচমকাই বিস্ফোরণে 7 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 7 জন, তবে আহত হয়েছেন বেশ কয়েকজন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শিউরি থেকে ঋতুভাস চট্টোপাধ্যায়। ঋতুভাস, এই যে বিস্ফোরণের ঘটনা এবং এখনো পর্যন্ত যে সংখ্যা জানা যাচ্ছে 7 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন, কি পরিস্থিতি এই মুহূর্তে? হ্যাঁ, একদমই। দেখো, সেই 7 জনের যে সংখ্যাটা সেটা আমরা সূত্র মারফত পুলিশ সূত্রে খবর পেয়েছিলাম, কিন্তু বেশ কিছুক্ষণ আগেই জেলা প্রশাসনের তরফে অর্থাৎ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছেন বা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, বলেছেন যে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে এবং পাশাপাশি 3 জনা কিন্তু আহত হয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়ে আছে। অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু 3 জনা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়ে আছে। তাদেরকে প্রথমে স্থানীয় যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কিন্তু এই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয়। দেখো, যে খবরটা কিন্তু পাওয়া যাচ্ছে যে আজকে চতুর্থীর দিন সকালবেলায় কিন্তু হঠাৎই ডেটোনেটর বোঝাই একটি গাড়ি, অর্থাৎ যার মধ্যে জিলেটিন স্টিক এবং বারুদ মজুত করা ছিল বিপুল পরিমাণে, সেই গাড়িটি কিন্তু খাদানের মধ্যে যাচ্ছিল
এবং মূলত এই বিস্ফোরকগুলি ব্যবহার হয় কয়লা ভাঙার জন্য বা কয়লা খাদান থেকে কয়লা ভেঙে সেই কয়লা তোলার জন্য। তো সেই গাড়িতে করে যখন বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল হঠাৎই সেই গাড়ির মধ্যে কিন্তু এই বিপুল পরিমাণ বিস্ফোরক কিন্তু ফেটে যায়, আর যার জেরে কিন্তু কার্যত ছিন্ন ভিন্ন হয়ে যায় ওই গাড়ির আশেপাশে থাকা যে শ্রমিকরা তারা। এমনকি 500 মিটার দূরে পর্যন্ত কিন্তু এই তাদের 500 ফুট দূর পর্যন্ত কিন্তু তাদের যে ছিন্ন ভিন্ন দেহ বা দেহের অংশ কিছু সেগুলোকে কিন্তু ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। পরবর্তীকালে স্থানীয় মানুষ ছুটে আসে এবং স্থানীয় যে লোকপুর থানা সেই লোকপুর থানার পুলিশ ছুটে আসে এবং বিশাল পুলিশ বাহিনী যায় এবং তারপরেই কিন্তু তৎপরতার সঙ্গে এলাকা থেকে যে শ্রমিক যারা মৃত তাদেরকে উদ্ধার করার কাজ শুরু হয়, আহতদের ভর্তি করা হয় তড়িঘড়ি হাসপাতালে। এর মধ্যে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু যারা আদিবাসী পরিবার অর্থাৎ মৃতের পরিবাররা তারা কিন্তু দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং পরে যখন সরকারি তরফে প্যাকেজ ঘোষণা করা হয় তখন কিন্তু মৃতের পরিবারের বা পরিজন যারা আছেন তারা কিন্তু তাদের দেহ ছেড়ে দেন এবং পুলিশ পরে দেহ তুলে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এখনো পর্যন্ত রানা মুখোপাধ্যায় অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর তিনি জানিয়েছেন যে প্রত্যেককে একটি করে চাকরি দেওয়া হবে, প্রত্যেক পরিবার পিছু একটি করে চাকরি দেওয়া হবে। এছাড়াও যে সংস্থা অর্থাৎ এই যে গঙ্গারাম চক যে মাইনিং প্রাইভেট লিমিটেড যে সংস্থা তাদের তরফেও কিন্তু বেশ কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে। তবে কি কারণে এই যে ঘটনা ঘটেছে, এত বিপুল পরিমাণ ডেটোনেটর নিয়ে যাওয়া ছিল কোনো রকম সেফটি সিকিউরিটি ছাড়াই, এবং বিজেপি বিধায়ক অনুপ সাহা তিনিও যেটা অভিযোগ করেছেন যে জনবহুল এলাকার মধ্যে দিয়েই কিন্তু গাড়িতে করে এই ডেটোনেটর আনা হয়। এই যে ঘটনাস্থল সেখানে প্রত্যেক বাড়ি কিন্তু এই ডেটোনেটর এরকমভাবেই ওপেনলি বা জনবহুল এলাকার মধ্যে দিয়ে আনা হয়। এটাই যদি কোনো জনবহুল এলাকাতে বিস্ফোরণ হতো তাহলে ঠিক কতটা মারাত্মক হতে পারতো, কত লোকের মৃত্যু হতে পারতো, এই সমস্ত অভিযোগ করেছে। কিন্তু তারই মধ্যে তদন্ত করা হবে বলে জানিয়েছেন রানা মুখোপাধ্যায়। যে ঘটনা কেন ঘটেছে, কি কারণেই বা বিস্ফোরণটা হলো, সব দিক নজর রাখা হচ্ছে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। ঋতভাস চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি সিউড়ি থেকে। খয়রাশুলির কয়লা খনিতে দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন নবান্ন। দ্রুত উদ্ধার কাজ শুরুর নির্দেশ বীরভূম জেলা প্রশাসনকে। হাসপাতালে আহত শ্রমিকদের যাবতীয় চিকিৎসার নির্দেশ, প্রয়োজনে কলকাতা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই যে পুরো ঘটনা, সেই পুরো ঘটনার জন্য কিন্তু নবান্নের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে বীরভূম জেলা প্রশাসনের কাছে। খয়রাশুলির কয়লা খনিতে দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন নবান্ন। দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হচ্ছে বীরভূম জেলা প্রশাসনকে। পাশাপাশি আহত শ্রমিকদের চিকিৎসার জন্য কিন্তু যাবতীয় যা যা চিকিৎসা সেই বিষয়ে কিন্তু যত তাড়াতাড়ি হয় সেই বিষয়টা যেরকম নজরদারি রাখা কথা বলা হয়েছে বীরভূম জেলা প্রশাসনকে। প্রয়োজনে কলকাতা পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে বীরভূম জেলা প্রশাসনকে। আর এবার যে খবরে নজর রাখবো, পার্ক স্ট্রিট কাণ্ডে এসআই অভিষেক রায়কে জামিন। 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন ব্যাংশাল কোর্টের। পার্ক স্ট্রিটের মহিলা সিভিক ভলেন্টিয়ার কেস রতাহানির অভিযোগ। গতকালই পার্ক স্ট্রিট থানার এসআই অভিষেক রায়কে ক্লোজ করা হয়। আজ তাকে গ্রেফতার করা হয়েছিল। 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন ব্যাংশাল কোর্টের। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে এ বিষয়ে? গ্রেফতার করা হয়েছিল, তাকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। কোর্টে প্রডিউস করার পরই তার 1000 টাকার বেল বন্ডে জামিন হয়েছে। তার 1000 টাকার বন্ডে জামিন হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই সাব ইন্সপেক্টর অভিষেক রয়কে জামিন দিল ব্যাংশাল আদালত, এবং ঠিক কি গ্রাউন্ড সেটা যদিও এখনো স্পষ্ট নয়, কারণ অর্ডার এখনো বেরোয়নি। তবে এই যে সাবস্ট্রিট কেস, যেখানে মলেস্টেশন কেসে গ্রেফতার করেছিল 74 বিএনএস অর্থাৎ শ্লীলতাহানি ধারা দিয়ে সে কেস রেজিস্টার হয়েছিল, এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কিন্তু অভিষেক রয়কে গ্রেফতার করেছিল এবং তাকে কোর্ট প্রডিউস করার পর ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে জামিন মঞ্জুর করা হয়েছে অভিষেক রয়ের, এবং 1000 টাকার বন্ডের জামিন দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। একদম ধন্যবাদ জানাবো। রিয়া ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন ব্যাংশাল কোর্টের। পার্ক স্ট্রিট কাণ্ডে এসআই অভিষেক রায়কে জামিন। আজ তাকে আদালতে তোলা হলে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল ব্যাংশাল কোর্ট।
1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন ব্যাংশাল কোর্টের। পার্ক স্ট্রিট কাণ্ডে গতকালই আমরা দেখেছিলাম এসআই অভিষেক রায়কে ক্লোজ করা হয়েছিল, আজ তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে তোলা হলে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল ব্যাংশাল কোর্ট। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর যে খবরে নজর রাখবো, রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহারের অভিযোগ সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতির পার্ক স্ট্রিট থানার এসআই গ্রেফতার নিয়ে কটাক্ষ। আপনাদের জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর ফন্দি সকলে বুঝে গিয়েছে, এমনটাই মন্তব্য। বিজেপির রাজ্য সভাপতি যে অভিযোগ, পার্ক স্ট্রিট থানার এসআই গ্রেফতার নিয়ে কটাক্ষ, রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহারের অভিযোগ সুকান্ত মজুমদারের। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, মুখ্যমন্ত্রীর যে অভিযোগ, রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহারের অভিযোগ এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনছেন সুকান্ত মজুমদার, মূলত তিনি সোশ্যাল মিডিয়া যে পোস্ট সেখানে কি উল্লেখ করেছেন? দেখো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার একটি সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি যেটা লিখেছেন, গতকাল নিজের তল্পিবাহক দলদাস পুলিশের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ অভয় বার্তার পরে তিনি রাজ্যের জনগণের কাছে দুটি উদাহরণ পৌঁছে গেল। দুটিতে প্রমাণিত হয় রাজনৈতিকভাবে পুলিশ বাহিনীকে অপব্যবহার করলে কতটা নক্কারজনক এবং ফলশ্রুতি হতে পারে। 1 নম্বর থানার মধ্যেই একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারকে চিরতাহানির দায়ে অভিযুক্ত একজন সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হলো। এক্ষেত্রে সেই ঘটনাতেই যাতে সম্পূর্ণভাবে আড়াল করা যায় সেই অপচেষ্টা সংঘটিত হয়েছে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আসা নির্দেশ অনুযায়ী। 2 নম্বর, বাংলার আরো এক নির্যাতিতার মা পুলিশের বিরুদ্ধে তদন্তের অসুবিধার মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে। সাম্প্রতিক একাধিক ঘটনা প্রত্যক্ষ করার পর প্রমাণ লোপাট হওয়ার আশঙ্কা গ্রাস করছে তাকেও। ব্যর্থ অপদার্থ বলে কিন্তু তিনি সেক্ষেত্রে লিখেছেন। এবং আপনি যতই আপনার পদলেহনকারী দলদাস পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ফেরানোর মরিয়া চেষ্টা করুন না কেন, বাংলার সাধারণ মানুষ আপনার কুরাজনীতির বন্দী ধরে ফেলেছেন। এই সরাসরি মুখ্যমন্ত্রীকে দিকে, যেহেতু মুখ্যমন্ত্রী সরাসরি তিনি পুলিশ মন্ত্রী, তাই মুখ্যমন্ত্রীকে একদিকে যেমন পরিস্থিতি করেছে, পাশাপাশি পুলিশ প্রযুক্তি সভাপতি এবং গতকাল ঘটনা যে পার্ক স্ট্রিট থানার ঘটনা, সেই ঘটনাকে উল্লেখ করেছেন। কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে সেই মামলাকে তার আগের ঘটনা জয়নগর উল্লেখ না করলেও তার এই সবথেকে কথায় কিন্তু পুলিশের ব্যর্থতা উঠে আসছে এবং তাকে আড়াল করার জন্য সর্বোচ্চ প্রশাসন, অর্থাৎ সরাসরি কিন্তু প্রশাসনের পুলিশ মহলের যে শীর্ষস্তর তারা যায় এদেরকে আড়াল করার চেষ্টা করছে, এমনটাও কিন্তু তার অভিযোগে তার সমাজ মাধ্যম পোস্টের মধ্যে উল্লেখ রয়েছে। ধন্যবাদ দেবাশিস। রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহারের অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি। পার্ক স্ট্রিট থানার এসআই গ্রেফতার নিয়ে কটাক্ষ, মুখ্যমন্ত্রীর ফন্দি বাংলার মানুষ বুঝে গিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি। জয়নগরের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী অনামিকা পান্ডের। ময়না তদন্তের রিপোর্ট আসুক, এ বিষয়ে পরে ভাবা হবে, এমনটাই জানালেন প্রধান বিচারপতি। জয়নগরের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। ময়নাতদন্তের রিপোর্ট আসুক, এ বিষয়ে পরে ভাবা হবে, এমনটাই বললেন প্রধান বিচারপতি। জয়নগরের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী অনামিকা পান্ডের। প্রধান বিচারপতির বক্তব্য, গতকালই হাইকোর্ট ময়না তদন্তের নির্দেশ দিয়েছে।
ধর্মতলায় জুনিয়র চিকিৎসকরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায়, অনশন মঞ্চের সামনেই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় চিকিৎসকরা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জুনিয়র ডাক্তার ফোরাম। মামলা গ্রহণ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। জুনিয়র চিকিৎসকরা ধর্মতলার অনশন মঞ্চের সামনেই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায়, আর এই নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তার ফোরাম। মামলা গ্রহণ করেছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। অনশন মঞ্চের সামনেই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তার ফোরাম। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে কলকাতা হাইকোর্টের ঠিক কি পর্যবেক্ষণ? ইতিমধ্যে মামলা গ্রহণ করেছেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে জুনিয়র ডাক্তাররা সাংস্কৃতিক প্রোগ্রাম করতে চায় আগামীকাল মঙ্গলবার। এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের অনুমোদন পেয়ে দ্বারস্থ হয়েছে জুনিয়র ডাক্তার ফোরাম এবং এই মর্মে তারা একটা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে চান। এই অনুমোদন দিয়েছিলেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করে। বিচারপতি রাজস্বী ভরদ্বাজ তার সেই আবেদন মঞ্জুর করেছেন এবং আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, ধর্মতলায় জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন, আর সেখানেই অর্থাৎ ধর্ণা মঞ্চের সামনেই অনশন মঞ্চের সামনেই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান জুনিয়র চিকিৎসকরা। আর এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তার ফোরাম। মামলা গ্রহণ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনে যোগ আরজি করের অনিকেত মাহাতোর। শনিবার থেকে অনশন শুরু হলে তাতে আরজি করের কোনো ডাক্তার না থাকায় প্রশ্ন উঠছিল। এবার অনশনে যোগ দিলেন আরজি করের অনিকেত মাহাতো। जो हम लोगों का वेस्ट बंगाल जूनियर डॉक्टर्स फ्रंट के जो 10 डिमांड्स है वो डिमांड लेके हम लोग ये अनशन में बैठे हैं और ये डिमांड जब तक पूरा नहीं होता तब तक हम लोग आमरण अनशन के लिए बैठे हैं। हम लोग ये उम्मीद रखते हैं कि जो हम लोगों का 10 डिमांड्स है वो डिमांड जल्द के जल्द आजकल स्टेट गवर्नमेंट की तरफ से जो कदम होगा वो लिया जाएगा और जल्द से जल्द ये खत्म होगा। ये हम लोगों का स्टेट प्रशासन की तरफ से ये सोच रखना चाहिए। নবান্নে সাংবাদিক বৈঠক, সরাসরি নজর রাখবো। আমি আপনার কাছে এসেছি, প্রথমে তো আপনি জানেন সকালে আজকে একটা খুবই দুঃখের ঘটনা ঘটেছে আমাদের বীরভূমে। গঙ্গারামচক মাইন লিমিটেড, যেটা লোকপুর পিএসএ আন্ডারে আছে, এখানে একটা এক্সপ্লোজিভ, যেটা মাইনিং অ্যাক্টিভিটির জন্য যে এক্সপ্লোজিভসগুলো নিয়ে যাওয়া হয়, ওই গাড়িতে এক্সপ্লোশন হওয়ার জন্যে 6 জনের মৃত্যু হয়েছে। এখন অবধি 6টা ডেড বডি রিকভার করা হয়েছে এবং 3 জন সিরিয়াসলি ইনজার্ড ছিলেন। ওর মধ্যে একজনের অপারেশনের প্রয়োজন হয়েছে, ওটিতে ছিল, ও একটু সিরিয়াস আছে এখনো, আর 2 জন আউট অফ ডেঞ্জার আছেন, যে লেটেস্ট রিপোর্ট আমরা এখন অবধি পেয়েছি লোকাল প্রশাসন কাছ থেকে। খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনের লোকজন এবং আমাদের পিডিসিএল এবং পাওয়ার ডিপার্টমেন্টে যারা আছেন দায়িত্বে, সবাই এটা নিয়ে খোঁজ খবর নিয়েছেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য লেটেস্ট আপডেট যেটা আমরা পেয়েছি। পুলিশ সঙ্গে সঙ্গে স্থানে পৌঁছে গেছিল, সাইটে পৌঁছে গেছিল এবং সব রকম ব্যবস্থা করেছে। এদের পরিবারের
প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে পারি কি খুবই বড় লস হয়েছে। যারা কাজ করতে যাচ্ছিল, একটা যে সোর্স অফ লাইভলিহুড পরিবারের ছিল, ওর ক্ষতি হয়েছে। তো এর জন্য লসের তো সেরকম কোনো আর্থিক কম্পেনসেশন হয় না, কিন্তু যাতে ইমিডিয়েট ডে টু ডে পরিচালনার জন্য এর জন্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে कि कंपनी जो एमडीओ जेटा থাকে এবং পিডিসিএল এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা দেওয়া হয় 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। তাছাড়া 2 লাখ আমাদের যেটা নরমাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে, তো ওটাও দেওয়া হবে। তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি এর জন্যও ব্যবস্থা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। তো আমরা এটা দ্রুত 30 লাখ টাকা আমাদের 10 লাখ টাকা হয় ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা প্রভিশন থাকে, ওটা আর অ্যাডিশনাল কম্পেনসেশন 20 লাখ। তো এটা দেওয়ার চিন্তা ভাবনা হয়েছে আর ইমিডিয়েটলি এই কাজগুলো আমরা দ্রুততার সঙ্গে করে দেব। তো এটা নো হ্যাঁ 30+2 and one person will get a job of a home guard from the family members of the deceased. So this is the update on this. Second হচ্ছে আজকে আমরা আমাদের রাত্রির সাথীর যে ডাইরেক্টিভস গুলো আমরা দিয়েছিলাম ওটা একটু আবার আমরা রিভিউ করলাম। হেলথ সেক্রেটারি আর হেলথ ডিপার্টমেন্টে অন্যান্য অফিসার্স ছিলেন। তাছাড়া আমরা কলকাতা বেসড যে মেডিকেল কলেজ এন্ড হসপিটালস আছে ওদের সঙ্গে ছোট গ্রুপে আজকে আলোচনা করলাম। কালকে আবার অনলাইন আমরা যে দূরে যে মেডিকেল কলেজ এন্ড হসপিটালস আছে ওদের সঙ্গে অনলাইন আবার আলোচনা হবে, কি কাজের অগ্রগতি হয়েছে এই ব্যাপারে রিভিউ করা হলো। তো যেটা মূলত আমাদের ডাইরেক্টিভসে ছিল প্রত্যেক মেডিকেল কলেজ হসপিটাল এবং অন্যান্য ইনস্টিটিউশনসেও আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো, ডিউটি রুমস রেস্টরুমস এর কনস্ট্রাকশন অথবা রেনোভেশন করা, ওয়াশরুমস এর কনস্ট্রাকশন বা রেনোভেশন করা এবং লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট করা। এই চারটা নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই ব্যাপারে আমরা আগে নির্দেশ দিয়েছি। 113 কোটি টাকা মতন এর মধ্যে স্যাংশন করা হয়েছে। কাজ সব জায়গায় চলছে। এখন অবধি যেটা আমরা খবর পেয়েছি, আজকেও যেটা আমি দেখলাম, আমাদের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের কাজ 45 হয়েছে। রেনোভেশন এন্ড কনস্ট্রাকশন অফ ডিউটি রুমস এর কাজ যেটা 678টা করার কথা ছিল মেডিকেল কলেজ এন্ড হসপিটালস মধ্যে, এর মধ্যে 62% কাজ কমপ্লিট হয়েছে। ওয়াশরুমস এর কনস্ট্রাকশন এবং রেনোভেশন এর কাজ 65% কমপ্লিট হয়েছে এবং লাইটিং এর কাজ 61% কমপ্লিট হয়েছে। তো আমরা ইনিশিয়ালি যেটা কাজ করতে গেলে ফর এক্সাম্পল সিসিটিভির ক্ষেত্রে হয় সাপ্লাইজ একসঙ্গে এত ক্যামেরা ব্যবস্থা করা, এখন এটা সব সমস্যাগুলো আমাদের মিটে গেছে। সাপ্লাইজ গুলোর কোনো এখন ঘাটতি নেই। ইনস্টলেশনে কাজ চলছে। আমরা যেটা আজকে আলোচনা করলাম, আমার আলোচনার মাধ্যমে যেটা বেরোলো, মোর দেন 90% কাজ 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল 15 তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব। তো এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি এবং মানে সিসিটিভি লাগিয়ে দেওয়ার পরে আগে ইনস্টলেশন হয়, তারপরে চার্জ করে যাতে সিসিটিভি ফাংশনাল আছে কিনা এটাকে আমরা অপারেশনাল বলছি। সেরকমই ডিউটি রুম, ওয়াশরুম, সিভিল কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যালের কাজ, এই সব জিনিসই আমরা আগামী 10 তারিখের মধ্যে মোর দেন 90% কমপ্লিট হয়ে যাবে। যে প্রগ্রেস যেহেতু শুরুতে একটু কম থাকে, যখন কাজ শুরু হয় ধীরে ধীরে অগ্রগতি হয়, এভাবেই আমরা দেখছি। এভাবেই কাজের প্রগ্রেস আমরা আজকেও নোট করলাম এবং যারা প্রিন্সিপালস ডিফারেন্ট মেডিকেল কলেজ থেকে এসেছিলেন ওরাও এই কাজগুলোর অগ্রগতিকে এন্ডোর্স করলেন। এটা আছে। তাছাড়া আপনি জানেন আমাদের ডাইরেক্টিভস মধ্যে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন, ওখানেও ডিসকাশন এবং